জনাব মির্জা আব্বাস সাহেবকে বিদেশ থেকে একজন ব্যক্তি অনলাইনে গালিগালাজ করেছে এবং তার প্রতি উত্তরেও মির্জা আব্বাস সাহেব বেশ কিছু ক্ষোভ ঝেড়েছেন অনলাইনে। এবং এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের তরুণ যুবক যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন বিভিন্ন জায়গায় আলোচনাও হচ্ছে, সমালোচনাও হচ্ছে। আমি শুরুতেই বলে দিতে চাই, আমি গালিগালাজের রাজনীতির পক্ষে নই। যে কোনো ব্যক্তি বিশেষকে টার্গেট নিয়ে সে ব্যক্তি আমার উল্টো হলেই তাকে ধুয়ে ফেলতে হবে, ঝেড়ে ফেলতে হবে, শেষ করে ফেলতে হবে, এটা কোনো রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না। আমাদের রাজনীতিতে ডিবেট থাকবে, আলোচনা থাকবে, একে অপরের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু স্বাধীনতা মানে এই নয় যে কোনো ব্যক্তিকে আমার অপছন্দ হলেই তার বিরুদ্ধে এমন কিছু কায়দা কানুন করে মন্তব্য কিংবা বক্তব্য পোস্ট করব যেটার মাধ্যমে মূলত আমি তার উপরে জুলুম করছি। একটা পর্যায়ে গিয়ে প্রমাণিত হবে যে লোকটাকে আমি যে মাত্রায় দোষারোপ করছি আসলে ততটা নয়। বাংলাদেশের রাজনীতিতে আমাদের এখন একটি ট্রেডিশন হয়ে গিয়েছে, আমার অপছন্দনীয় ব্যক্তি হলেই তাকে আমরা দ্রুত সময়ের মধ্যে ঘায়েল করার উত্তম মাধ্যম হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। আবার আমাদেরও রাজনীতিতে এমন কিছু অধৈর্য রয়েছে যে কেউ কিছু মন্তব্য করলেই আমি আবার তার প্রতি উত্তরে এমন কিছু ভাষা প্রয়োগ করে ফেলি যেটা মূলত আমাকেও বিতর্ক করে, পাশাপাশি যেই লোকটাকে আপনি টার্গেট নিয়ে কথাটা বললেন সেই লোকটাকেও আপনি আপনার জায়গায় নিয়ে আসলেন, লেভেলে নিয়ে আসলেন, অথচ আদতে তিনি আপনার পায়ের যোগ্যতা, হাতের যোগ্যতা, নখের যোগ্যতাও হয়তো অনেকাংশে অনেকে রাখে না। এটা এজন্য বলছি, আমাদের এই সমাজে স্রোতের বিপরীতে চলা কিছু মানুষ থাকতে হয়। সব যে স্রোতের সাথে ঘা ভাসিয়ে দিয়ে একেবারে মেনে নিতে হয় এটা সৌন্দর্যতা না। এটা রাজনীতিকে কলুষিত করবে, এটা রাজনীতিকে অবশ্যই ক্ষতিগ্রস্ত করবে। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই মিলে লড়াই করেছি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবদান আছে, কোনো অস্বীকার করার সুযোগ নেই। 16 বছর পর্যন্ত বিএনপি নির্যাতনের শিকার, জামাত নির্যাতনের শিকার, অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্যাতনের শিকার, সামাজিক সংগঠনগুলো পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছে ফ্যাসিবাদী শেখ হাসিনার কাছে। অতএব যারাই নির্যাতনের শিকার হয়েছে তারা কেউ আমার প্রতিপক্ষ না। আইডিওলজিক্যাল ভিন্নতা আমার সাথে বিএনপির থাকবে, জামাতের সাথে থাকবে, চরমনায়ের সাথে থাকবে, সেটাকে আমাকে আদর্শ দিয়েই সেটার প্রতি উত্তর দিতে হবে। আমাকে আমার ভাষা প্রয়োগ করতে হবে এমন ভাবে যেটা দিয়ে আমি ডিবেট করছি। আমি বলতে পারছি যে মির্জা আব্বাস সাহেব আপনার এই জায়গাটার সাথে আমি পূর্ণাঙ্গভাবে সমর্থন জানাতে পারি না, কিংবা আংশিক পারি না, কিংবা মোটেও পারি না, দোষের কিছু নেই। আমার যে কোনো একটি বক্তব্যকে মির্জা আব্বাস সাহেব প্রতিবাদ করতে পারেন, দোষের কিছু নেই। কিন্তু রাজনীতি যদি এমন হয়ে যায় আজকে আপনি যাকে শত্রু মনে করলেন সাথে সাথে তাকে শুয়োরের ড্যাশ ড্যাশ বলে দিলেন, এটা কোনো ভদ্রতা হতে পারে না, এটা কোনো সৌজন্যতাই হতে পারে না। আমি চরমভাবে ক্ষিপ্ত হচ্ছি ওই সকল ব্যক্তিদের যারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে রাজনীতিবিদদেরকে অপমান অপদস্থ করার জন্য নেমেছেন। সেটা আপনার দলের কিংবা আমার দলের কিংবা আরেকজন যেই হোক না কেন, এই আচরণটা কোনোদিনই আপনার রাজনীতির জন্য শুভকর হবে না। ফ্যাসিবাদ এমন কিছু আচরণ করেছিল যার বিরুদ্ধে জনগণ লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাও এই দেশের জনগণ আওয়ামী লীগের চেয়ে ভালো ব্যবহার করে তারপরে প্রতিবাদ করেছে। আওয়ামী লীগ যেভাবে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, তার প্রতি উত্তরে জনগণ কিন্তু সেই পরিমাণ কিছুই করেনি। দ্যাট মিনস জনগণ এক জিনিস আর আওয়ামী লীগ ফ্যাসিবাদ আর এক জিনিস। যারা বাংলাদেশকে চরমভাবে ধ্বংস করে দিয়েছে সেই ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদেরও আমরা প্রতি উত্তর দিতে গিয়ে কিন্তু অভদ্রতার আশ্রয় নেইনি, অন্যায়ের আশ্রয় নেইনি, এবং নেওয়া সম্ভব না। যদি আমরা সেটা নেই তাহলে আমরা আর তারা একই হয়ে যাব। সেখানে আমারই দল, আমারই বন্ধু সুলভ দল বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, এরা কেউ তো আমার শত্রু না। আমরাই তো আমরাই যেখানে, সেখানে আমরা আমাদের নেতাদেরকে এমন কি ভাষা ব্যবহার করা উচিত যে ভাষার মধ্য দিয়ে তাদেরকে আপদমস্তক একেবারে মিথ্যাচার করে তাদের বিরুদ্ধে তাদেরকে একেবারে ধ্বংস করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা, এটা কোনোদিন ইতিহাসের জন্য, রাজনীতির জন্য শুভকর নয়। এটা অবশ্যই অশনি সংকেত। যে ব্যক্তি এই কাজটি করেছেন সেই ব্যক্তি নিজের জীবনকে প্রশ্ন করতে পারেন যে আপনি এই কাজটি তাহলে কিভাবে করলেন। আমি সবসময় স্রোতের বিপরীতে কথা বলি। কেন বলি?
স্রোত একদিকে যেতেই পারে, কিন্তু স্রোত গেলেই যে একেবারে সম্পূর্ণ ওইটাই সঠিক মনে হবে না। আপনার কাছে এখন অনেক সময় ভালো লাগবে, কেন? মির্জা আব্বাসের যদি কোনো ব্যক্তি গালি দেয়, তা আপনার তো একটু আরাম লাগার কথা। আব্বাসের অনেক বক্তব্য আপনার কাছে অপছন্দ হতে পারে, রাইট, আমি এগ্রি করি, কিন্তু তাই বলে প্রতি উত্তরটা ওরকম হবে না। প্রতি উত্তরটা হবে আব্বাস সাহেব যেটা চাননি, আপনি সেটা চাচ্ছেন, সেটাকে নাইসলি উপস্থাপন করা, এবং সেই নাইসলি উপস্থাপনের মধ্য দিয়ে আপনার কথাটা জাতির কাছে উপস্থাপন করা। কিন্তু তাকে শুয়োরের ড্যাশ ড্যাশ বলে আপনি গালি দিয়ে এটার মাধ্যমে কোনো কন্টেন্ট ক্রিয়েট করলে শুনতে ভালো লাগলেও সেটা কোনোদিন রাজনীতিতে ভালো ইম্প্যাক্ট ফেলবে না। আমাদের কেন জানি 5 তারিখের পরে একে অপরের পিছনে এমন ভাবে আমরা লাগালাগি শুরু হয়েছে, আমরা আমাদের নিজেদের ভিতরে অনৈক্য তৈরি করছি, এবং বিশেষ কিছু উদ্দেশ্যেই এই দেশের মানুষের মধ্যে অনৈক্য বিরাজ করানোর জন্য একটি পায়তারা শুরু হয়েছে, যেটা আমি কোনোদিন পছন্দ করি না, কোনোদিন এটা সম্ভব নয়। পাশাপাশি আমাদের মির্জা আব্বাস সাহেব, আপনি সহ বাংলাদেশের যে সকল সিনিয়র রাজনীতিবিদ আছেন, আপনারা বাংলাদেশের জন্য অনেক করেছেন, অনেক, সেটা আমি এখানে বলছি না, কিন্তু আপনাদের কার্যক্রমগুলো এমন কিছু আচরণ প্রকাশ পাচ্ছে, যেই আচরণগুলো আরেকজন ব্যক্তিকে আপনি হাইলাইট করে দিচ্ছেন। রাস্তাঘাটে আপনার বিরুদ্ধে কত মানুষ কত কথা বলবে, প্রতিদিন আপনার বিরুদ্ধে গসিপ হবে, আলোচনা হবে, তাই বলে তাদের প্রতি উত্তরে আপনার মন্তব্য আসা মানি ওই ক্ষুদ্র মানুষটাকেও, যাকে জীবনে কেউ চিনত না, যার সম্পর্কে কেউ জানে না, যাদেরকে কেউ গ্রহণ করে না, এমনকি এই রাজনীতিতে কন্ট্রিবিউশন নাই, আপনি তাদেরকে হাইলাইট করে জাতির কাছে বিশাল বড় করে দিলেন। লাভটা কি হলো? লাভটা আপনার নয়, তার হয়েছে। আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। জনগণ এত বাজ বিচার করবে না, জনগণ দেখবে আপনি কি বলেছেন, কি করেছেন, আপনার মন্তব্য কি, আপনাকে নিয়ে ট্রোল করবে। আপনি সেটা অনুধাবন না করে আপনি যখন প্রতি উত্তরটা দিবেন, তখন এই ব্যক্তি আবার আপনার কারণে সম্মানিত হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আমাদের মুরব্বী রাজনীতিবিদ যারা আছেন বাংলাদেশে, আমি জানি টেকনোলজির এই যুগে আমাদের ওল্ড ফ্যাশনের যারা প্র্যাকটিস করেছেন পলিটিক্স, তাদের অনেক কিছুই হয়তো তাদের ধারণার মধ্যে নাই, যে আপনার একটা শব্দ চয়নই আপনার রাজনীতিটাকে শেষ করে দিতে পারে, বেচতে দিতে পারে, ইভেন মিথ্যার উপরেই শেষ করে দিতে পারে। ধরেন আপনি সত্যবাদী, আপনি অনেক ভালো মানুষ, কিন্তু আপনার শব্দ চয়নটা, আপনার রাইট টাইমে রাইট টকিংটা ছিল না বিধায়, অথবা জনগণ পিক করতে পারে না বিধায় আপনি ধূলিসাৎ হয়ে যাবেন। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনারা দেশের জন্য কাজ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম অব্যাহত রাখেন। ছোটখাটো কথায় টনক নড়লেই হবে না, চুপসে গেলেই হবে না, ভীত হলেই হবে না, প্রতি উত্তর দিলেই হবে না। আপনাদেরকে আপনার জায়গায় শক্তিশালী ভূমিকা পালন করতে হবে, পজিটিভ মেসেজ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু এই দলের বিভিন্ন কর্নারে কিছু কিছু মানুষ এমন ভাবে বসে গিয়েছে, যেই মানুষগুলো দলটাকে বিতর্কিত করছে। প্রিয় আব্বাস ভাই সাহেব, আপনার প্রতি যে আচরণটা যে ব্যক্তি করেছেন, আমি ব্যথিত হয়েছি, অবশ্যই ব্যথিত হয়েছে। আমি রাজনীতি এরকম চাই না। আমি রাজনীতি চাই আমি স্পষ্ট নাম বলে বলে আপনার যে কোনো আদর্শ, যে কোনো রাজনীতির আমি বিরোধিতা করব, কিন্তু আপনাকে এমন কোন শব্দ চয়নে গালি দিব না যে শব্দ চয়নটা আমার নামের সাথে যুক্ত হলে খারাপ লাগে। এটা সম্ভব নয়, এই কাজ করা উচিত নয়। কন্টেন্ট ক্রিয়েট আপনার হতেই পারে, কিন্তু এই শব্দ চয়ন পরিহার করতেই হবে। আবার একই উপায় আব্বাস সাহেব, আপনি যখন মুখ থেকে কিছু একটা বলেছেন, ক্ষিপ্ত হয়েই বলেছেন, আপনার খুব কষ্ট লেগেছে, আমি অনুধাবন করেছি। এই কষ্ট লাগাটাকে আরো হজম করা এবং হজমের পথে আপনাকে যেতে হবে, না হয় আপনি ওই মন্দ মানুষগুলোর আচরণ দিয়েই ক্ষতিগ্রস্ত হবেন, আপনার শত শত ভালো কাজগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি নিশ্চিত নই যে আপনার সব কাজই ভালো কিংবা মন্দ। হ্যাঁ, মানুষ মানেই আপনার 100-র ভিতরে 60টা কাজ ভালো হলে অনেক ভালো, 40টা খারাপ হতেই পারে। আমার জীবনের আমার সব কাজের মধ্যে 2-1টা কাজ ভালো হতে পারে, সব খারাপ হতেই পারে। এটাই হিউম্যান। এই হিউম্যান বিং এর এই চরিত্রটাকে আমরা বদলাতে পারবো না, কিন্তু আমাদের এই আচরণগুলো পরিহার করা উচিত। আজ কিছু কিছু মানুষ এমন ভাবে আচরণ করছেন, আমি চরমভাবে বিব্রত। এই আচরণগুলোর মধ্য দিয়ে আমাদের মধ্যে, দেশের মধ্যে যে একটা শান্তি, শৃঙ্খলা, সৌন্দর্যতা, সেটা নষ্ট হচ্ছে। ফর এক্সাম্পল, আমার সাথে আপনার টকিং হতে পারে, বিএনপি বলছে 31 দফা বাস্তবায়ন করতে হবে, জামাত বলছে 40 দফা বাস্তবায়ন করতে হবে, সরকার বলছে সংস্কার হবে, কমিশন বলছে আমি এই সংস্কার চাচ্ছি।
আরে এটাই তো সৌন্দর্যতা। গণতন্ত্রে আমরা আমাদের মতো করে এখানে ইনপুট করব, আউটপুট, এবং এটা নিয়ে মেসেজ, কথাবার্তা, আলোচনার সিদ্ধান্ত জনগণের। জনগণ এটা দেখে বলবে বিএনপি সংস্কারের পক্ষে না বিপক্ষে, জামাত পক্ষে না বিপক্ষে, নাকি এ দুটো দলের মধ্যে সবাই উপরে পক্ষে বিপক্ষে, মানে ভিতরে পক্ষে না, কিংবা অন্য দল সামনে কিংবা বিপক্ষে, এই সব কিছুই কিন্তু জনগণ দেখবে। অতএব জনগণের হাতে যে ক্ষমতাটা, সেটা যদি আমরা এক্সারসাইজ করতে না দেই, চাপ সৃষ্টি করে একজন রাজনীতিবিদের মন্তব্যকে কেড়ে নিয়ে যাই, আবার আপনারাও রাজনীতিবিদরা এই সমাজের জন্য ভূমিকা পালনকারী অনলাইন অ্যাক্টিভিস্টদেরকে অবজ্ঞা করা শুরু করেন, সেটা আপনাদের জন্য সুন্দর নয়। আপনাদের অনলাইন অ্যাক্টিভিস্ট তৈরি করতে হবে, ভালো মানসিকতার মানুষগুলোকে কাছে টানতে হবে, শত্রু মনে করে দূরে ঠেলে না দিয়ে তাদেরকে বুকে টেনে এনে তাদের মাধ্যমে ভালো কাজ করাতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো আমরা ছন্নে ছাড়া হয়ে ঘোরার সময় আসে নাই, এখনো হানিমুন করার টাইম না, এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার টাইম। এখনো আমাদেরকে, এমনকি নির্বাচনের পরেও এই দেশে যদি আওয়ামী লীগকে প্রতিহত করতে হয়, শেখ হাসিনার সকল অপকর্মকে প্রতিরোধ করতে হয়, তাহলে ঐক্যের বিকল্প নাই। অতএব যারাই এই কাদা ছড়াছড়িতে লিপ্ত, তারা কখনোই বাংলাদেশের কল্যাণ করছেন না, বাংলাদেশের ক্ষতি করছেন। আশা করি আমার এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ একটু হলেও সঠিক এবং আলোর দিশা পাবেন। আমি সেটাই চাই। আমি চাই আমাদের পরিবর্তন হোক জ্ঞানের ভিত্তিতে, আদর্শের ভিত্তিতে, ডিবেটের ভিত্তিতে। একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবো, এবং সেটা শোনার মানসিকতার ভিত্তিতে। কিন্তু আমি এটা চাই না যে সমাজকে আমরা ধ্বংস করে দিয়ে, সিনিয়র জুনিয়রের শ্রদ্ধাবোধ নষ্ট করে দিয়ে, একেবারে আমাদের ঐক্যের পথ বিনষ্ট করে বাংলাদেশের কোনো উন্নয়ন, উন্নতি, অগ্রগতি হবে বলে মনে করি না। আসুন পজিটিভ কন্টেন্ট ক্রিয়েট করি, আসুন কন্টেন্ট ক্রিয়েটরদেরকেও যথেষ্ট মূল্যায়ন করি, ওই ভিত্তিতে দেশকে রক্ষার জন্য তাদের অবদানগুলোকে পাশে রেখে স্বীকার করি। সবাই মিলে দেশ গঠন করব, সবাই মিলে পথ চলবো, সবার ভিত্তিতেই বাংলাদেশ বিনির্মাণ হবে। সবাইকে ধন্যবাদ। কাদের সিদ্দিকী সাহেব, আপনাকে স্পষ্ট করে বলি, এই বাংলাদেশে জয় বাংলার স্লোগান থাকবে না, জয় বাংলার স্লোগান আপনি দিতে আসবেন না। কাদের সিদ্দিকী সাহেব, আপনার মুখ থেকে জয় বাংলার স্লোগান আমরা শুনতে চাই না। আমাদের দেশের স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ। আপনি পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছেন, সন্দেহের কোনো সুযোগ নাই যে আপনি কারো ইঙ্গিতে কাজ করছেন, হাসিনাকে, শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য। অতএব এই জয় বাংলার স্লোগান জিতবে আবার নৌকা, এই স্লোগানকে আপনার মাধ্যমে প্রতিষ্ঠিত করিয়ে বাংলাদেশে আরেকটি আওয়ামী তন্ত্র শাসন কায়েম করার গভীর ষড়যন্ত্র চলছে, সেটার ব্যাপারে আমরা সতর্ক আছি, দেশবাসীও সতর্ক থাকবে। তাহলে কাদের সিদ্দিকী সাহেবের উদ্দেশ্যটা কি জয় বাংলাকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে? এটার মধ্যে বড় একটা মহত্ব আছে। সেটা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, এই দেশে আর আওয়ামী লীগ ফেরত আসতে পারবে না। সে কারণে আওয়ামী লীগকে এখন নতুন করে পুনরুজ্জীবিত করার জন্য এই জয় বাংলার স্লোগানকে জাতির সামনে প্রকাশ্যে আনা হচ্ছে, এবং এই জয় বাংলার স্লোগানের মধ্য দিয়ে জাতিকে নতুন করে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে, এবং কৌশলে আওয়ামী লীগকেই প্রতিষ্ঠা করা হচ্ছে। কারণ দেখেন, জয় বাংলা জিতবে আবার নৌকা, এটা আওয়ামী লীগের স্লোগানে রূপান্তরিত হয়েছে, সেটাকে আবার জাতির উপরে চাপিয়ে দিয়ে একটা ভিন্ন মাত্রায় তিনি এটাকে নতুন কৌশলে মাঠে ময়দানে আনছেন। সেই শেখ হাসিনার জায়গাটায় ক্ষিপ্ত হয়ে মানুষ কিন্তু শেখ মুজিবের মুরাল ভেঙেছে, জনতা ভেঙেছে, আর্মি ভেঙেছে। সেটার জন্য মায়া কান্না করলো কে? এই জনাব কাদের সিদ্দিকী সাহেব। 32 নম্বরে আগুন সাধারণ জনগণ দিয়েছে, মায়া কান্না করলো কে? এই কাদের সিদ্দিকী সাহেব। বাংলাদেশে এখন নতুন করে আওয়ামী লীগকে আবার মাঠে আনার জন্য মায়া কান্না করছে কি? এই কাদের সিদ্দিকী সাহেব। এবং জয় বাংলার স্লোগানকে আপনি কাইন্ডলি বাংলাদেশের স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান এটা বলতে যাবেন না। আর কবর ছুঁয়ে শপথ করে এই স্লোগান প্রতিষ্ঠিত করা আপনার কাছ থেকে জনগণ চায় না। আপনার এই বক্তব্য জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। বাংলাদেশের স্লোগান যদি হয় বাংলাদেশ জিন্দাবাদী আমাদের স্লোগান, বাংলাদেশের স্লোগানই যদি হয় বাংলাদেশ জিন্দাবাদী আমাদের স্লোগান থাকবে, এবং এই স্লোগানই আমাদের জীবন, এই স্লোগানই আমাদের। অতএব আপনি যে কথা বলছেন কাদের সিদ্দিকী সাহেব, জয় বাংলার স্লোগানের জন্য মা বাবার কবর ছুঁয়ে শপথ করলেন জনাব কাদের সিদ্দিকী সাহেব। সাম্প্রতিক সময়ে তিনি বলছেন জয় বাংলার স্লোগান হচ্ছে স্বাধীনতার স্লোগান, জয় বাংলার স্লোগান হচ্ছে বাংলাদেশের স্লোগান,
জয় বাংলার স্লোগান এখন থেকে উনি দিবেন এবং উনি এখন থেকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে এই জয় বাংলার স্লোগানে উদ্বুদ্ধ করবেন। কিন্তু আসলেই কি জয় বাংলা মানুষের স্লোগান? আসলেই কি জয় বাংলা স্বাধীনতার স্লোগান? নাকি জনাব কাদের সিদ্দিকী সাহেব জয় বাংলার লোক বলেই জয় বাংলার স্লোগানকে আবার নতুন করে প্রতিষ্ঠিত করতে এসেছেন? আপনারা জানেন জনাব কাদের সিদ্দিকী সাহেব একজন রহস্যময় মানুষ। বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় তার বিভিন্ন উক্তি, কটূক্তি, বক্তব্য জনমনে আলোচনা করে, সমালোচনা করে। কিছুদিন আগে ইনি বলেছিলেন যে জামাত শিবিরের সাথে যদি বেহেশতেও আল্লাহ তাআলা নেয় তাহলে আল্লাহর কাছে বলবেন ওই বেহেশতে তিনি যেতে চান না, তথা জামাত শিবিরের সাথে বেহেশতে তিনি যাবেন না। কিন্তু উনি কিন্তু জামাত শিবিরের সাথে বেহেশতে না গিয়েও বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ্যে জামাত শিবিরের আয়োজিত ইফতার মাহফিলে সরাসরি অংশগ্রহণ করেছেন। আমি তাকে ধন্যবাদ জানাই যে ধর্মীয় উৎসবগুলোতে তিনি যাচ্ছেন, গিয়েছেন, এটাকে ছোট করে দেখার কিছু নেই। কিন্তু ওনার মন্তব্যগুলোকে ছোট করে কিংবা পর্যালোচনা করার সুযোগ আছে। যেই বক্তব্য দিয়ে উনি রাখতে পারবেন না সেই বক্তব্য আসলে ওনার জন্য বেমানান। উনি যখন বলেন যে বেহেশতেও যেতে পারবেন না জামাত শিবিরের সাথে, তাহলে সেই জামাত শিবিরের ইফতারে উপস্থিত হওয়াটা নিশ্চয়ই রহস্যময়। আমি সাধুবাদ জানাই জামাত শিবিরকে যে তারা তাদের উদারতার ভিত্তিতে এই বাংলাদেশের যে কোনো ব্যক্তি যখন তাদের ওখানে উপস্থিত হন তারা সেটাকে অ্যাকসেপ্ট করেন, সেটা দাওয়াতের মাধ্যমে হোক কিংবা বিনা দাওয়াতেও যদি কোনো মানুষ এসে থাকেন, কোনো মুসলমানের বাড়ি থেকে, কোনো আয়োজন থেকে, দরবার থেকে কাউকে ফেরত দেওয়া এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অবশ্যই অসুন্দর। জামাত সেই জায়গায় শিষ্টাচারের পরিচয় দিয়েছে, ভদ্রতার পরিচয় দিয়েছে, আমি সে কারণে ধন্যবাদ জানাই। কিন্তু আমি আজকের যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, হঠাৎ করে সেই লোকই আজকের নতুন করে মন্তব্য করছেন যে জয় বাংলার স্লোগানই হচ্ছে আসল স্লোগান, স্বাধীনতার স্লোগান, এবং এই স্লোগানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই স্লোগানের জন্য উনি এখন জীবন দিয়ে দিবেন এবং উনি ওনার বাবা মায়ের কবর ছুঁয়ে শপথ করে এসেছেন। আমি মূলত এই মানুষটাকে নিয়ে শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময় কথা বলেছি। একজন সম্মানিত সিনিয়র সিটিজেন, কোনো সন্দেহ নাই। ভদ্রতা, মাধুর্যতা রেখেই তার প্রতি সম্মান রেখে কথা বলা উচিত, কোনো সন্দেহ নাই। কিন্তু লোকটি যখন কথা বলে সেই কথাগুলোকে আমাদের জাতির কাছে ব্যাখ্যা না দিলেও আজকের সমাজে বিভিন্ন উপায়ে আওয়ামী লীগকে এস্টাবলিশ করার যে সকল মানুষ নেমেছে তার মধ্যে আমি মনে করি জনাব কাদের সিদ্দিকী সাহেবও একজন হয়ে বসতে পারেন। উনি অনেক আগে, কয়েকদিন আগে বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন এই আওয়ামী লীগের আমলে, শেখ হাসিনার আমলে শেখ হাসিনা ওনাকে অত্যন্ত ভালোবাসেন, তার স্ত্রী শেখ হাসিনার চুল বেঁধে দেন, শেখ হাসিনা তার স্ত্রীর চুল বেঁধে দেন। এক অন্যরকম সম্পর্ক। কখন বলছেন? যখন বাংলাদেশের স্বৈর শাসক হিসাবে, ফ্যাসিস্ট হিসাবে শেখ হাসিনা এস্টাবলিশড হয়ে গিয়েছিলেন এবং এই ব্যক্তি কিন্তু শেখ হাসিনার সকল কর্মকাণ্ডের সেই সময়ে অন কাইন্ড অফ সাপোর্ট দিয়ে তারপরে রাষ্ট্র ক্ষমতায় টিকিয়ে রাখতে অবদান রেখেছেন। আজ আবার তিনি নতুন করে বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজকে বলছেন যে এই বাংলাদেশে ওরা মানে ছাত্ররা, ওরা এখন বঙ্গবন্ধুকে অস্বীকার করতে চায়, জিয়াউর রহমানকে অস্বীকার করতে চায়। আমি কখনোই এটা বিশ্বাস করি না যে বাংলাদেশের কেউ শেখ মুজিবুর রহমান সাহেবকে অস্বীকার করতে চায় কিংবা জিয়াউর রহমানকে অস্বীকার করতে চায়। কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবের কুৎসিত শাসন ব্যবস্থাকে অবশ্যই ছাত্র জনতা, বাংলাদেশের মানুষ স্মরণ করে জাতির কাছে স্মরণ করিয়ে দিতে চায়। এজন্যই দিতে চায় যে শেখ মুজিবের শাসন আমলটা আর শেখ হাসিনার শাসন আমলটা বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সবচেয়ে কুৎসিত শাসন ব্যবস্থা ছিল। কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবের 1971 সালের পূর্ববর্তী সময় পর্যন্ত ভূমিকা কিছু কিছু বিষয়ে প্রশ্নবিদ্ধ ছাড়া বাকিগুলোকে এ জাতি স্মরণ করে, শ্রদ্ধা করে। আবার জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের ইতিহাসে একজন স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের শাসক, যিনি এই দেশের মানুষের জন্য, মানবতার জন্য লড়াই করেছেন এবং তিনি স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে স্বাধীনতার ঘোষক হিসাবে বাংলাদেশের মানুষের কাছে আত্মমর্যাদা নিয়ে এখন পর্যন্ত সম্মানের পাত্র হিসাবে বেঁচে আছেন। কই এই জিয়াউর রহমানকে যখন শেখ হাসিনা অপমান করেছে, তার মুক্তিযুদ্ধে খেতাব কেড়ে নিতে চেয়েছে, বীরুত্তম খেতাব কেড়ে নিতে চেয়েছে, তার মাজারটা পর্যন্ত সরিয়ে ফেলার জন্য পরিকল্পনা করেছিল, আপনাদের মুখ থেকে তখন তো কোনো কথা আসে নাই।
এখন আবার জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর সাথে মিলিয়ে কথা বলার অর্থই হচ্ছে আপনি কিছু মানুষের সমর্থন চাচ্ছেন আওয়ামী লীগকে এস্টাবলিশ করার জন্য, আর কিচ্ছু না। আমি যে পয়েন্টটাতে কথা বলতে চাই, জয় বাংলা কি আসলেই আমাদের স্লোগান? ইনকিলাব পত্রিকায় একটি রিপোর্ট এসেছে, সেটা হচ্ছে 13ই ডিসেম্বর 2024 সালে সুন্দর করে একটা রিপোর্ট করেছে। রিপোর্টটা আমার খুব ভালো লেগেছে, এজন্যই আপনাদেরকে এই জয় বাংলার স্লোগান নিয়ে কথা বলতে চাই। আসলে এটা বাংলাদেশের কোনো স্লোগান না, এটা কোনো জাতীয় স্লোগান না, এটা কোনো শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে স্বাধীনতার আগ পর বর্তমান এটা কোনো জাতীয় স্লোগানই না। চরম একটা মিথ্যাচার হচ্ছে এই জয় বাংলার স্লোগান নিয়ে। এই স্লোগানটা হচ্ছে ইতিহাস থেকে ঘেটে জানা হয়েছে বাংলাদেশের কোনো সময় এখন পর্যন্ত অফিসিয়ালি জাতীয় কোনো স্লোগান ছিল না। একটা স্লোগান ছিল 1971 সালের পূর্ববর্তী সময় পর্যন্ত, বাংলাদেশ জিন্দাবাদ নামে আমরা বিভিন্ন সময় স্লোগান দিয়েছি। একটা সময় এটা জাতীয় স্লোগান পাকিস্তান জিন্দাবাদ নামে ছিল, পরবর্তীতে আমরা বাংলাদেশকে বাংলাদেশ জিন্দাবাদ বলেছি। কিন্তু আওয়ামী লীগের স্লোগান ছিল জয় বাংলার স্লোগান, এটা আওয়ামী লীগের একটা নিজস্ব স্লোগান। সেই স্লোগানটাকে এখন নতুন করে বাংলাদেশে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আপনারা জানেন 2022 সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। মার্চ মাসের 2 তারিখে প্রজ্ঞাপন জারি করা হয়। তাহলে প্রশ্ন ওঠে, এর আগে জাতীয় স্লোগান কি ছিল? আসলে এর আগে কোনো জাতীয় স্লোগানই ছিল না। বাংলাদেশের স্বাধীনতার আগে বাংলাদেশ জিন্দাবাদ হিসেবেই জাতীয় স্লোগান হিসেবে ব্যবহৃত হতো, তবে এটি কোনো প্রজ্ঞাপন হিসেবে জারি করা হয়নি, যেটা আমি একটু আগে বলেছি। এবং পরবর্তীতে আপনারা দেখেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জয় বাংলাকে জাতীয় স্লোগান বানায়। 5ই আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর সাধারণ জনগণের দাবির মুখে এই স্লোগানকে অন্তর্বর্তী সরকার জাতীয় স্লোগান থেকে এমনকি বাদও দিয়ে দিয়েছে। তাহলে এখন কি কারণে হঠাৎ করে এইটাকে জাতীয় স্লোগান বানানোর জন্য এবং মুক্তিযুদ্ধের স্লোগান বানানোর জন্য কাদের সিদ্দিকী সাহেব হঠাৎ করে এখন মাঠে নেমেছেন? এটা সন্দেহের অবকাশ নেই যে আওয়ামী লীগকে কৌশলে মাঠে ময়দানে প্রতিষ্ঠিত করাই তার এখন একটা উদ্দেশ্য। বিগত 15 বছরে জয় বাংলা জিতবে এবার নৌকা, এই ধরনের বিভিন্ন স্লোগান বাংলার বিভিন্ন জায়গায় দাপিয়ে বেরিয়েছিল নায়ক নায়িকারা। আপনারা জানেন জয় বাংলা জিতবে আবার নৌকা, এই স্লোগান বাংলাদেশের বাচ্চা গাচ্চা নায়ক নায়িকা সবাইকে বিভিন্ন কৌশলে তারা মাঠে নামিয়ে তারপর নির্বাচনের ভোট কারচুপির জন্য, নির্বাচনকে অবৈধভাবে করার জন্য তারা নেমেছে এবং জয় বাংলার এই স্লোগানকে তারা ভোটারবিহীন এই নির্বাচনের কাজে ব্যবহার করেছে। আপনারা জানেন যে এইটা নিয়ে এখন বাংলাদেশের বিভিন্ন জনে ফেসবুকে লেখালেখি শুরু করে দিয়েছে এবং নেটিজেনরা এটাকে কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না। তাহলে কাদের সিদ্দিকী সাহেবের উদ্দেশ্যটা কি জয় বাংলাকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে? এটার মধ্যে বড় একটা মহত্ব আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, এই দেশে আর আওয়ামী লীগ ফেরত আসতে পারবে না। সে কারণে আওয়ামী লীগকে এখন নতুন করে পুনরুজ্জীবিত করার জন্য এই জয় বাংলার স্লোগানকে জাতির সামনে প্রকাশ্যে আনা হচ্ছে এবং এই জয় বাংলার স্লোগানের মধ্য দিয়ে জাতিকে নতুন করে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে এবং কৌশলে আওয়ামী লীগকেই প্রতিষ্ঠা করা হচ্ছে। কারণ দেখেন, জয় বাংলা জিতবে আবার নৌকা, এটা আওয়ামী লীগের স্লোগানে রূপান্তরিত হয়েছে, সেটাকে আবার জাতির উপরে চাপিয়ে দিয়ে একটা ভিন্ন মাত্রায় তিনি এটাকে নতুন কৌশলে মাঠে ময়দানে আনছেন। আমি সে কারণে বলছি আজকের এই ব্যক্তির মূল উদ্দেশ্য ভিতরে, এবং আমি মনে করি তিনি আমাদের বাংলাদেশের হয়ে কাজ করেন এমনটা আমি মনে করি না। তিনি একটি বিশেষ দেশের বিশেষ এজেন্ট হিসাবে যে কোনো সময় যখন যেটার প্রয়োজন সেখানে তিনি সেই বক্তব্য দেন, এটাই আমি মনে করি। এমন কি তিনি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ যান, যেমন আপনার অনেকে বলেছেন যে আপনার কবরে মানে জান্নাতে গেলেও যাদের কাছে যাব না তাদের কাছে হঠাৎ ইফতারিতে উপস্থিত হওয়া, এটাও আমি মনে করি কোনো একটা এজেন্ট বা এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসাবে গোপন কোনো বিষয়কে জানার জন্য উপস্থিত হতে পারে। সতর্কতা যদি কেউ না থাকেন তাহলে আপনি অনেক বড় খেসারত দিতে হবে জনাব কাদের সিদ্দিকী সাহেবের মাধ্যমে। দেখেন, বাংলাদেশে যখন 32 নম্বরের ঘটনা ঘটলো, বাংলাদেশে যখন শেখ মুজিবুর রহমান সাহেবের মোরাল ভাঙলো, এটা বাংলাদেশের জনগণ ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ভেঙেছে। এটা আমাদের কারো সৃষ্ট মতবাদ নয়, কারো কোনো নির্দেশনা নয়।
বাংলাদেশের জনগণ 5ই আগস্ট শেখ হাসিনা থেকে মুক্তি পেয়েছে মানে এই নয় যে শুধু শেখ হাসিনা থেকে মুক্তি পেয়েছে। জনগণ শেখ হাসিনা, শেখ পরিবার, শেখ হাসিনার সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। আজকের সেই শেখ হাসিনার জায়গাটায় ক্ষিপ্ত হয়ে মানুষ কিন্তু শেখ মুজিবের মুরাল ভেঙেছে, জনতা ভেঙেছে, আর্মি ভেঙেছে। সেটার জন্য মায়া কান্না করলো কে? এই জনাব কাদের সিদ্দিকী সাহেব। 32 নম্বরে আগুন সাধারণ জনগণ দিয়েছে, মায়া কান্না করলো কে? এই কাদের সিদ্দিকী সাহেব। বাংলাদেশে এখন নতুন করে আওয়ামী লীগকে আবার মাঠে আনার জন্য মায়া কান্না করছে কি? এই কাদের সিদ্দিকী সাহেব। অর্থই হচ্ছে, আপনি একটার সাথে আরেকটা মিলিয়ে দেখেন। জাতীয় পার্টির জিএম কাদেরের বক্তব্য দেখেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, আওয়ামী লীগের মতো এত বড় একটা দল রেখে কোনোদিন বাংলাদেশে কোনো রাজনীতি হবে না। তার মানে জিএম কাদের যে ভারতের মদতপুষ্ট, এটা বুঝতে আর বাকি নাই। ভারত থেকে 24 সালের নির্বাচনে এসে বলল কি, নির্বাচনের আগে যে আমার কথা কিছুই বলা যাবে না, সেখান থেকে যদি অনুমতি না পাই, তারা কিছু বললে তখন উনি বলবে। তার মানে গোপন চুক্তি, গোপন বক্তব্য উনি জাতির কাছে বলবে না। কাদের সিদ্দিকীর বক্তব্য, জিএম কাদেরের বক্তব্য যখন সেমিনার হয়ে যাচ্ছে, আপনাকে বুঝতে হবে এই বক্তব্যের মধ্যে বড় ধরনের একটি ইশারা রয়েছে, ইঙ্গিত রয়েছে, কারো না কারো পিছন থেকে পুশ করা রয়েছে। এবং এগুলোর মধ্য দিয়ে মূলত তারা বাংলাদেশে আবার আওয়ামী রাজনীতি এস্টাবলিশ করতে চায়। অতএব এরা কিন্তু আওয়ামী লীগের সময়ে কখনোই আওয়ামী রাজনীতির বিরুদ্ধে কঠোরভাবে মাঠে নামতে পারে নাই, প্রতিবাদ করে নাই, মানুষগুলোকে মেরেছে, তারা চুপসে বসেছিল। সে কারণে আমি বলছি, এই মানুষগুলোর সস্তা বক্তব্যগুলোকে আপনারা গ্রহণ করবেন না, বরং তাদের এই বক্তব্য নিয়ে বিশ্লেষণ করা উচিত। আমি তো বারবার মনে করি কাদের সিদ্দিকী এবং আজকের জিএম কাদের সহ, এই যে জিএম কাদের গতকালকেও কি বক্তব্য দিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দেয়, এমনকি সরকারের বিরুদ্ধেও বক্তব্য দেয়, তারপরেও তাকে গ্রেপ্তার করা হয় না, তার কাছে জানতে চাওয়া হয় না। তাহলে বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র আগামী দিনে চলমান, সেটা আপনি বুঝবেন কি করে? আপনি সেটার প্রতিবাদ করবেন কি করে? বাংলাদেশের এই জায়গাগুলোতে আপনারা যদি গবেষণা না করেন, সহজেই যদি কাউকে মুসল্লি ভেবে আপনি আপনার পাশে বসতে দেন, তাহলে আগামীর রাজনীতিতে আপনি বড় ধরনের সমস্যার মধ্যে পড়বেন, সেটা কখনোই আপনি উত্তরণ ঘটাতে পারবেন না। সে কারণে আমি বলছি, আমাদেরকে এখন সময় এসেছে সতর্ক হওয়ার, আমাদের এখন সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার, আমাদের এখন সময় এসেছে ছাত্র জনতার এই সফলতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং ভালো মন্দ বাছাই করার। আমি জনাব কাদের সিদ্দিকী সাহেব একজন সিনিয়র সিটিজেন, আপনার প্রতি শ্রদ্ধা রাখি, সম্মান করি, কিন্তু আপনার এই সকল বক্তব্য আমি কখনোই কোনোভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারি না। এবং জয় বাংলার স্লোগানকে আপনি কাইন্ডলি বাংলাদেশের স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান এটা বলতে যাবেন না। আর কবর ছুঁয়ে শপথ করে এই স্লোগান প্রতিষ্ঠিত করা আপনার কাছ থেকে জনগণ চায় না। আপনার এই বক্তব্য জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। বাংলাদেশের স্লোগান যদি হয় বাংলাদেশ জিন্দাবাদী আমাদের স্লোগান, বাংলাদেশের স্লোগানই যদি হয় বাংলাদেশ জিন্দাবাদী আমাদের স্লোগান থাকবে, এবং এই স্লোগানই আমাদের জীবন, এই স্লোগানই আমাদের। অতএব আপনি যে কথা বলছেন কাদের সিদ্দিকী সাহেব, কাদের সিদ্দিকী সাহেব আপনাকে স্পষ্ট করে বলি, এই বাংলাদেশে জয় বাংলার স্লোগান থাকবে না, জয় বাংলার স্লোগান আপনি দিতে আসবেন না। কাদের সিদ্দিকী সাহেব, আপনার মুখ থেকে জয় বাংলার স্লোগান আমরা শুনতে চাই না। আমাদের দেশের স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ। আপনি পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছেন, সন্দেহের কোনো সুযোগ নাই যে আপনি কারো ইঙ্গিতে কাজ করছেন, হাসিনাকে, শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য। অতএব এই জয় বাংলার স্লোগান জিতবে আবার নৌকা, এই স্লোগানকে আপনার মাধ্যমে প্রতিষ্ঠিত করিয়ে বাংলাদেশে আরেকটি আওয়ামী তন্ত্র শাসন কায়েম করার গভীর ষড়যন্ত্র চলছে, সেটার ব্যাপারে আমরা সতর্ক আছি, দেশবাসীও সতর্ক থাকবে। অতএব আগামীর বাংলাদেশের স্লোগান হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ।